আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম আলা বিল্লাহ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। প্রিয় বন্ধুরা, সবাই ভালো আছেন তাই না? আলহামদুলিল্লাহ। মন ভালো সবার? আলহামদুলিল্লাহ ভালো আছি। রমজান মাসে সবাইকে একটু হাসি খুশি থাকতে হবে। আমরা খুবই অল্প কয়েকটা ধারা পড়বো, সবাই ক্লান্ত তাই না? ইনশাল্লাহ আমরা আজকে পড়বো সাক্ষ্য আইনের 4 ধারা থেকে সামনের দিকে যাব। তবে গত ক্লাসে আমরা যেগুলো পড়িয়েছি ওইগুলো কিছু একটু রিভিশন দেব, হ্যাঁ। গত ক্লাসে আমরা পড়েছি সাক্ষ্য আইনের প্রাথমিক পরিচিতি, যে সাক্ষ্য আইন হচ্ছে আপনার স্যার জেমস স্টেফেনাসের জনক। মূলত সাক্ষ্য আইনকে হচ্ছে আদালতের আইন বলা হয়ে থাকে। সাক্ষ্য আইনের উপর ভিত্তি করে আদালতের বিচার কার্যক্রম পরিচালিত হয়। সাক্ষ্য আইনের স্বীকৃতি, স্বীকারোক্তি, তারপরে সাক্ষ্যের গ্রহণযোগ্যতা, জবানবন্দি, জেরা, তারপর আছে পুনর্জবানবন্দি, পুনর্জেরা, শত্রু সাক্ষী, বৈরী সাক্ষী, তারপর আছে কে কে সাক্ষ্য দিতে পারে, সেসব বিষয়, প্রাসঙ্গিক বিষয়, এই সকল বিষয়ে আমাদেরকে আলোচনা করছে। সাক্ষ্য আইনের এক ধারায় বলতেছে বাংলাদেশের সকল বিচারিক কার্যক্রমে সাক্ষ্য আইন প্রযোজ্য হবে, তবে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর কোর্ট মার্শালের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। অন্যান্য সকল সামরিক বিচারের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এবং আরেকটা কথা বলতেছে যে সাক্ষ্য আইনের সালিশ কার্যক্রমের ক্ষেত্রে সাক্ষ্য আইন প্রযোজ্য হবে, নয়াকারে না। আচ্ছা, এরপরে আমরা সাক্ষ্য আইনে পড়েছি আদালত। আদালত বলতে জজ, ম্যাজিস্ট্রেট, বিচারককেই বেসিক্যালি বোঝায়। দলিল বলতে কোনো অক্ষর যুক্ত, তারপরে কোনো চিহ্নিত, কোনো ব্যঙ্গচিত্র বা লিখনি, হ্যাঁ, একেই বেসিক্যালি আপনার দলিল বলা হয়। দলিলের সংজ্ঞা যেমন সাক্ষ্য আইনের 3-এ বলছে, ঠিক তেমনি দলিলের সংজ্ঞা প্রদান করা হয়েছে আপনার দণ্ডবিধি আইনের 29 ধারায় দলিলকে সংজ্ঞায়িত করা হয়েছে। আচ্ছা, এরপরে আমরা যে বিষয়টা জানবো, সাক্ষ্য আইনে বলা হয়েছে যে বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয়। বিচার্য বিষয় ফেসবুকে লাইভ দিচ্ছে তাই সাইবুল, ফেসবুকে লাইভ দিয়ে দাও তো স্টুডেন্টদের ফেসবুক গ্রুপে। কেমনে কোন একটা মানুষ এভাবে বলতে প্রতিদিন লাইভ দিতে সমস্যা? আচ্ছা, এরপরে হচ্ছে আর একটা জিনিস আপনাদেরকে আমি বলবো, যে আমাদের যে বিভাগীয় তদন্ত হয়, যেমন আমরা পুলিশের চাকরি করি, আমরা প্রসিডিং হই, আমাদের বিভাগীয় যে মামলা টামলা যেগুলো হয়, এই বিভাগীয় তদন্তের ক্ষেত্রে সাক্ষ্য আইন কিন্তু প্রযোজ্য নয়, আকারে না। ক্লিয়ার কিনা ভাই? আমরা অল্প করে শিখবো। আর একটা আপনাদেরকে পড়াইছিলাম বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয়। বিচার্য বিষয় হচ্ছে ওই বিষয় যে বিষয়ের উপর ভিত্তি করে আদালতে বিচার কার্যক্রম চলতেছে। হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে আপনার এই ফ্যাক্ট ইন ইস্যু। আর রিলেভেন্ট অফ ফ্যাক্ট শব্দের অর্থ হচ্ছে প্রাসঙ্গিক বিষয়। সেটা হচ্ছে যে বিষয়টা সরাসরি বিচার্য নয়, কিন্তু বিচার্য বিষয় সম্পর্কে সিদ্ধান্তে উপনীত হতে কি করে, সহায়তা করে, সেই বিষয়টা হচ্ছে আপনার প্রাসঙ্গিক বিষয়। যেমন আমি রহিমকে লাঠি দিয়ে আঘাত করে হত্যা করিলাম, এখানে লাঠি হচ্ছে প্রাসঙ্গিক বিষয়, এবং তাকে যে পিটেই মেরে ফেলাইছি, হত্যা করছি, হত্যাটা হচ্ছে বিচার্য বিষয়। আপনাদেরকে আমি এখান থেকে আরো পড়াইছি সাক্ষ্য। সাক্ষ্য শব্দের অর্থ হচ্ছে কোনো মৌখিক বা লিখিত বিবৃতি, যা কোনো বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয়ে কি করে, প্রমাণ বা অপ্রমাণের ক্ষেত্রে সহায়তা করে। আর সাক্ষ্য আছে 2 প্রকার, একটা হচ্ছে মৌখিক সাক্ষ্য, আর একটা হচ্ছে দালিলিক সাক্ষ্য। মৌখিক সাক্ষ্য হচ্ছে মুখে কোনো যে সাক্ষ্য দিলে সেটা মৌখিক সাক্ষ্য। মৌখিক সাক্ষ্যের অন্যতম শর্ত হচ্ছে যে মৌখিক সাক্ষ্য অবশ্যই আপনাকে প্রত্যক্ষ হতে হবে, ঠিক আছে কিনা? অর্থাৎ মানে মাস্ট বি ডিরেক্ট, হ্যাঁ, ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট। এটা একটা কিন্তু ইংরেজি সেন্টেন্স আছে যে
ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট, ঠিক আছে কিনা, অর্থাৎ মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হতে হবে। আচ্ছা, আর কথার মধ্যে বামাত দিলে হবে? 3 প্রকার আমি কথা কি শেষ করছি এখনো ভাই? কথা কেন না? আচ্ছা, এরপরে হচ্ছে আপনার দলিলি সাক্ষ্য আছে। দলিল উপস্থাপনের মাধ্যমে যে সাক্ষ্য দেওয়া হয় তাকে দলিলি সাক্ষ্য বলা হয়। এই দলিলি সাক্ষ্য কিন্তু আবার 2 প্রকার, একটা আছে প্রাথমিক সাক্ষ্য, একটা আছে মাধ্যমিক সাক্ষ্য। প্রাথমিক সাক্ষ্য কোনটা? সাক্ষ্য আইনের 61 ধারা, যেখানে বলতেছে মূল দলিল উপস্থাপনের মাধ্যমে যে সাক্ষ্য দেয়া হয় সেটাই হচ্ছে প্রাথমিক সাক্ষ্য। আর মাধ্যমিক সাক্ষ্য কোনটা ভাই? মাধ্যমিক সাক্ষ্য হচ্ছে ওই সাক্ষ্য যে ক্ষেত্রে মূল দলিল উপস্থাপন না করে মূল দলিলের প্রতিলিপি, অনুলিপি বা ফটোকপি উপস্থাপন করে যে সাক্ষ্য দেয়া হয় তাকেই হচ্ছে আপনার মাধ্যমিক সাক্ষ্য বলা হয়। যেমন জাবেদা নকল, কোন ফটোকপি, হ্যাঁ, এগুলো মাধ্যমিক সাক্ষ্য। আচ্ছা, এছাড়াও কিন্তু আরো অনেক প্রকারের সাক্ষ্য আছে, যেমন বস্তুগত সাক্ষ্য। হ্যাঁ, বস্তুগত সাক্ষ্য কোনগুলো বন্ধুরা? বস্তুগত সাক্ষ্য আছে ঘটনাস্থলে যে আলামত গুলো পড়ে থাকে, এই আলামত গুলো বস্তুগত সাক্ষ্য হিসেবে গণ্য হবে। বস্তুগত সাক্ষ্য সাক্ষ্য আইনের 7 ধারা, 27 ধারা, 3 ধারা, 45 ধারায় এগুলো আদালতে প্রাসঙ্গিক হিসেবেই গণ্য হবে। এটা আপনারা সবাই জানেন, ঠিক আছে কিনা? এরপরে আমরা আরেকটা জিনিস জানবো, 2022-এর সংশোধনে সাক্ষ্য আইনে ডিজিটাল রেকর্ডের একটা সাক্ষ্য দিয়েছে, ডিজিটাল রেকর্ড। এই ডিজিটাল রেকর্ড এটা কিন্তু সাক্ষ্য আইনে গত বছরের আগের বছর কিন্তু আসছে, সুতরাং এটাকে মুখস্থ করতে হবে। বন্ধুরা, ডিজিটাল রেকর্ডটা কি? ডিজিটাল রেকর্ড এটাও কিন্তু সাক্ষ্য আইনের 3 ধারা, কথা ঠিক আছে কিনা? 2022 সালের সংশোধনে সাক্ষ্য আইনের 3 ধারায় ডিজিটাল রেকর্ডকে সংজ্ঞায়িত করছে। তাহলে আমরা কিন্তু বস্তুগত সাক্ষ্য আর বলবো। আচ্ছা, বস্তুগত সাক্ষ্য বলতে ওই সাক্ষ্যকে বোঝায় যে সাক্ষ্যটি কোনো ঘটনাস্থলে পাওয়া যায়, অর্থাৎ ঘটনার সাথে রিলেটেড যে সকল বস্তু আলামত গুলো পাওয়া যায় সেই সাক্ষ্যগুলোই বস্তুগত সাক্ষ্য হিসেবে গণ্য হবে। আর এই বস্তুগত সাক্ষ্য সাক্ষ্য আইনের 3 ধারা, সাক্ষ্য আইনের 7 ধারা, সাক্ষ্য আইনের 27 ধারা, সাক্ষ্য আইনের 45 ধারায় এটা হচ্ছে আদালতে প্রাসঙ্গিক হিসেবেই গণ্য হবে। হ্যালো ভাই, সাইফুল দেশে তুমি পাচ্ছ না, তাহলে এরকম হলে তুমি এখানে কিভাবে পড়বা ভাই? তোমার একার জন্য ফেসবুক লাইভ দিলে তো সমস্যা। তো কি করবো আমি, বলো? তুমি লাইভ পাচ্ছ না? তুমি আমার ফেসবুক ওই লাইভে ঢোকো, দেখলেই বাবা। ও দেশ, সাইফুল দেখছো না তুমি? ও বলছে দেশে হয়েছে। আরে দেশে ভাই, তুমি আমার ফেসবুক ওই আইডিতে ঢুকলেই পাবা তুমি। না, এই লোকরা আমি কেমনে পড়াবো ভাই এখন? আচ্ছা, 3 ধারা, 27 ধারা, 5 ধারা, এটা হচ্ছে বস্তুগত সাক্ষ্য কিন্তু আদালতে প্রাসঙ্গিক হিসেবে গণ্য হবে। এখন আমরা আর একটা জিনিস জানবো, সেটা হচ্ছে, সেটা কি বন্ধুরা? সেটা হচ্ছে আপনার এই ডিজিটাল রেকর্ড। ডিজিটাল রেকর্ডটা কি বন্ধুরা? এই সংখ্যাটা কিন্তু আমাদের পদোন্নতি পরীক্ষায় গত বছরের আগের বছর পরীক্ষা আসছে, সুতরাং এটাকে আমরা কি করব? এটাকে আমরা একটু গুরুত্বের সাথে দেখব এবং এটা পরীক্ষায় আসতে পারে। ডিজিটাল রেকর্ড বলতে ওই সকল রেকর্ডকে বোঝায় যে সকল রেকর্ড কি, যেমন আপনার ইলেকট্রনিক কোনো তথ্য উপাত্ত সংরক্ষণ করা হয়, কোনো অডিও, ভিডিও, কম্পিউটার, কম্পিউটার সিস্টেম, হার্ডওয়্যার, হ্যাঁ, ডেস্কটপ, হ্যাঁ, ল্যাপটপ, এই সকল কম্পিউটার, এই সকল ক্ষেত্রে যে রেকর্ড গুলো সংরক্ষণ করা হয় তাকেই ডিজিটাল রেকর্ড বলা হয়ে থাকে। এটাও সাক্ষ্য আইনের 3 ধারা। কিন্তু ডিজিটাল সাক্ষ্যের গ্রহণযোগ্যতা কি? ডিজিটাল যে রেকর্ড এর গ্রহণযোগ্যতা সাক্ষ্য আইনের 65 খতে বলছে। কত? লিখে রাখেন, ডিজিটাল সাক্ষ্যের গ্রহণযোগ্যতা সাক্ষ্য আইনের 65 খতে আপনাকে ব্যাখ্যা করছে। সুতরাং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, আমাদেরকে এটা। আচ্ছা, তাহলে ডিজিটাল রেকর্ড বলতে কি রেকর্ডকে বোঝাচ্ছে বন্ধুরা? ডিজিটাল রেকর্ড বলতে আপনার ইলেকট্রনিক যে রেকর্ডটা, অর্থাৎ কম্পিউটার, কম্পিউটার সিস্টেম, অডিও, ভিডিও, কম্পিউটার, ল্যাপটপ, হার্ড ডিস্ক,
এই সকল তথ্যের মাধ্যমে যে রেকর্ড গুলো সংরক্ষণ করা হয় তাকেই বেসিক্যালি আপনার কি বলা হয়, ডিজিটাল রেকর্ড বা ইলেকট্রনিক রেকর্ড হিসেবে আপনার এটাকে আখ্যায়িত করা হয়। সুতরাং আমার যেমন আপনি কি লাগবেন, যেমন অনলাইন জিডি, অনলাইন জিডি এটা কিন্তু একটা ডিজিটাল রেকর্ড হিসেবে গণ্য হবে। তাহলে কি বলতেছে বন্ধুরা, অনলাইন জিডি ডিজিটাল রেকর্ড হিসেবে আপনার গণ্য হবে। এটাকে আমাদেরকে মুখস্থ করতে হবে। তাহলে যদি প্রশ্ন আসে যে নিজের কোনটি ডিজিটাল রেকর্ড, তাহলে অনলাইন জিডি এটা একটা ডিজিটাল রেকর্ড, কোনো ভিডিও এটা একটা ডিজিটাল রেকর্ড, কোনো অডিও কথোপকথন এটা একটি ডিজিটাল রেকর্ড, কোনো কম্পিউটার সিস্টেম বা হার্ডওয়্যার বা হচ্ছে আপনার ইলেকট্রনিক মাধ্যমে যে রেকর্ডগুলো সংরক্ষণ করা হয় এটা একটা ডিজিটাল রেকর্ড হিসেবেই বেসিক্যালি আপনার গণ্য হবে। অর্থাৎ এখানে আপনাকে বলতেছে যে ডিজিটাল নিরাপত্তা আইন বা সাইবার নিরাপত্তা আইন 2018-র, হ্যাঁ, কম্পিউটার ম্যাগনেটিক সিস্টেম, ইলেকট্রনিক ম্যাগনেটিক বা অপটিক বা ইলেকট্রনিক মাধ্যমে যে রেকর্ডগুলো সংরক্ষণ করা হয় তাকেই ডিজিটাল রেকর্ড বলে সংজ্ঞায়িত করা হবে বা আখ্যায়িত করা হবে। আমার কথা হচ্ছে সহজ বাংলা আলাপ, ইলেকট্রনিক মাধ্যমে যে রেকর্ডগুলো সংরক্ষণ করা হয় তাকেই ডিজিটাল রেকর্ড বলা হয়। আর ডিজিটাল রেকর্ডের গ্রহণযোগ্যতা হচ্ছে সাক্ষ্য আইনের 65 খতে আপনাকে বলতেছে। একটা বেস্ট উদাহরণ হচ্ছে অনলাইন জিডি। ঢাকা শহরে আহ, এখনো কিন্তু অনেক থানাতে, আমার যতটুকু মনে হয়, কিন্তু সব জানি না, হাতে হাতে লেখা জিডি কিন্তু এখনো প্রচলন আছে। কিন্তু আমাদের এই জেলা শহরগুলোতে এখন অনলাইন জিডি, অর্থাৎ আমি যে শ্রীপুর থানায় আছি এখানে কিন্তু সব জিডি অনলাইনে, ঠিক আছে কিনা, কোনো হাতে লেখার কোনো কোনো কাজ কারবার নাই, সব জিডি অনলাইন। এটা আপনাকে বলতেছে 90 কতে, কত বলতে কততে বলতেছে বন্ধুরা, 90 কতে বলতেছে 5 বছরের পুরাতন রেকর্ড। 5 বছরের, যেমন মনে করো শ্রীপুর থানার একটা মামলায় 5 বছর পূর্বের একটা অনলাইন জিডি যদি বাদী পক্ষ আদালত হাজির করে যে এই ঘটনার পূর্বে আদালতে থানায় একটা জিডি করা ছিল, এই যে তার অনলাইন কপি দেখেন, তাহলে এই অনলাইন কপিটা ডিজিটাল রেকর্ড হিসেবে 90 কতে আদালতে 65 খতে গ্রহণযোগ্য হবে এবং 90 কতে অনুমান আদালত করে নেবে যে এই দলিলটা ঠিক আছে বা এই রেকর্ডটা ঠিক আছে। কথা কি বুঝতে পারতেছেন? এই সংজ্ঞাগুলো আমরা একটু মুখস্থ করবো বন্ধুরা। তাহলে ডিজিটাল রেকর্ডের সংজ্ঞা ইনশাল্লাহ আমরা পেরে গেছি, এখানে তেমন আর কোনো কঠিন কিছু নাই। আচ্ছা, এরপরে আপনাদেরকে আমি পড়াইছিলাম প্রমাণিত, মিথ্যা প্রমাণিত এবং অপ্রমাণিত। প্রমাণিত বিষয়টা কি বন্ধুরা, প্রমাণ হ্যাঁ, যেমন পিডি, জিডি, সিডি, হ্যাঁ, এসসিডি, সবই আপনার ডিজিটাল রেকর্ড, সবই আপনার ডিজিটাল রেকর্ড। আচ্ছা, প্রমাণিত হচ্ছে কি, যখন আদালত কোনো বিষয়ের অস্তিত্ব আছে বলে বিশ্বাস করে তখন সেটাকে প্রমাণিত বলা হয়। যেমন আমি রহিমকে খুন করেছি, যদি এটা প্রমাণ হয়ে যায় তখন এটা প্রমাণিত। অর্থাৎ যদি হৃদয় বলে যে আমার ভাইকে রহিম খুন করেছে, হৃদয় যদি এটা প্রমাণ করতে পারে, সেই ক্ষেত্রে এই বিষয়টা প্রমাণিত। ক্লিয়ার? মিথ্যা প্রমাণিত কি, অর্থাৎ আদালত যখন কোনো বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয়ের অস্তিত্ব নাই বলে বিশ্বাস করে বা মনে করে তখন সেটা হচ্ছে মিথ্যা প্রমাণিত। যেমন হৃদয় যদি মামলা করে হৃদয়ের ভাইকে করিম খুন করেছে, তাহলে হৃদয় যদি প্রমাণ করতে না পারে করিম তার ভাইকে খুন করেছে, সেই ক্ষেত্রে এই বিষয়টা মিথ্যা প্রমাণিত হবে, অর্থাৎ তার অস্তিত্ব নাই বলে আদালত বিশ্বাস করবে, অর্থাৎ এটা বানোয়াট ভুয়া বলে আদালত মনে করবে। আর প্রমাণিত মিথ্যা প্রমাণিত যদি চলে গেল, অপ্রমাণিত কি, এই বিষয়টা প্রমাণিত হয় না, আবার মিথ্যা প্রমাণিত হয় না, সেটা হচ্ছে অপ্রমাণিত। যেমন হৃদয়ের ভাইকে করিম খুন করেছে, হৃদয় মামলা করলো, হৃদয় প্রমাণ করতে পারলো না করিম তার ভাইকে খুন করছে, আবার করিমও প্রমাণ করতে পারলো না যে সে একজন খুনি বা সে খুন করছে, অর্থাৎ এই বিষয়টা অমীমাংসিত থেকে যায় বা সেটা হচ্ছে অপ্রমাণিত বিষয় হিসেবে গণ্য হয়। সবাই পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বন্ধুরা, এই সাক্ষ্য আইনের 3 ধারায় আরো কিছু সংজ্ঞা দিয়েছে, সেখানে আপনাকে বলতেছে ডিজিটাল স্বাক্ষর বা ইলেকট্রনিক স্বাক্ষর বলতে কি বোঝায়। এই ড্রাইভিং লাইসেন্স আছে কার কার? ড্রাইভিং লাইসেন্স দেখছেন না ডিজিটাল স্বাক্ষর করে? আমি মাগুরা এসে আবার ড্রাইভিং লাইসেন্স করছি, মাগুরার এটা মুস্তাফিজ ভাই আমার খুব হেল্প করছে ড্রাইভিং লাইসেন্স করার ক্ষেত্রে। হ্যাঁ, আমাদের টিআই স্যার অনেক ভালো, পাশ করে গেছি। আচ্ছা, তাহলে এই যে ডিজিটাল স্বাক্ষর বা ইলেকট্রনিক স্বাক্ষর, দেখবেন ড্রাইভিং লাইসেন্স করার ক্ষেত্রে আপনি যখন এই যে দেবেন, ফিঙ্গার দেবেন, তখন আপনার কিন্তু একটা স্বাক্ষর নাম লিখতে বলে, নাম লিখতে, অর্থাৎ নাম লিখলে ওটাই কিন্তু কম্পিউটারে ওঠে। এটাই হচ্ছে আপনার ইলেকট্রনিক স্বাক্ষর বা ডিজিটাল স্বাক্ষর। বলতেছে যে ডিজিটাল স্বাক্ষর বা ইলেকট্রনিক স্বাক্ষর বলতে কি বোঝায়, বলতেছে তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন
2006 সংজ্ঞায়িত যে কোনো ইলেকট্রনিক স্বাক্ষরকেই ডিজিটাল স্বাক্ষর বা ইলেকট্রনিক স্বাক্ষর বলা হয়। তাহলে এখান থেকে এমসিকিউ আসতে পারে, কত সালের আইনে, কত সালের আইনে আপনার ডিজিটাল স্বাক্ষরকে ইলেকট্রনিক স্বাক্ষর বলে? তাহলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন 2006। আমি আবার বলি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন 2006 এ সংজ্ঞায়িত ইলেকট্রনিক যে কোনো স্বাক্ষরকেই আপনার ডিজিটাল স্বাক্ষর বা হচ্ছে আপনার ডিজিটাল স্বাক্ষর হিসেবে বেসিক্যালি আপনার গণ্য হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা চলে যাব, এখন চলে যাব হচ্ছে প্রত্যয়নকারী কর্তৃপক্ষ কি। প্রত্যয়নকারী কর্তৃপক্ষ কি বন্ধুরা? প্রত্যয়নকারী কর্তৃপক্ষ হচ্ছে ওই একই কথা, অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন 2006 অনুযায়ী সংজ্ঞায়িত যে কোনো আপনার কর্তৃপক্ষকে প্রত্যয়নকারী কর্তৃপক্ষ বলে। আর ডিজিটাল স্বাক্ষর সার্টিফিকেট কি? তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন 2006 এ সংজ্ঞায়িত ডিজিটাল স্বাক্ষর সার্টিফিকেটকেই ডিজিটাল স্বাক্ষর সার্টিফিকেট বলে। অর্থাৎ এই ধরনের সংজ্ঞা যখন আসবে, নরমালি আমরা লিখবো তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন 2006 এ সংজ্ঞায়িত যে স্বাক্ষর ওটাই ডিজিটাল স্বাক্ষর, সংজ্ঞায়িত যে কর্তৃপক্ষ ওটাই ডিজিটাল মানে প্রত্যয়িত কর্তৃপক্ষ, সংজ্ঞায়িত যে আপনার এই প্রত্যয়নকারী কর্তৃপক্ষ ওটাই প্রত্যয়নকারী কর্তৃপক্ষ হিসেবে বেসিক্যালি আপনার কি হবে? গণ্য হবে। কথা কি বুঝতে পারছেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এগুলো পরীক্ষায় জীবনও আসবে না। এই তিন ধারা থেকে পরীক্ষায় কি আসবে সেটা আমি একবার সাজেশন দিয়ে দেই। এটা হচ্ছে বিচার্য বিষয়, প্রাসঙ্গিক বিষয় পার্থক্য আসবে, ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন আসবে প্রমাণিত, মিথ্যা প্রমাণিত, অপ্রমাণিত, এটার পার্থক্য আসতে পারে, সংজ্ঞা আসতে পারে। এখান থেকে প্রশ্ন আসতে পারে সাক্ষ্য, মৌখিক সাক্ষ্য এবং দালিলিক সাক্ষ্যের পার্থক্য লেখো, সেটাও সাক্ষ্য আইনের তিন ধারা থেকে এই সংজ্ঞাগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি কালকে সকালবেলা এগুলো নোট দিয়ে দেবো ইনশাল্লাহ, অলরেডি মোটামুটি রেডি হয়েছে, এগুলো আমরা দিয়ে দেবো, ঠিক আছে? মিস হবে না, কালকে দিয়ে দিচ্ছি আমরা। আচ্ছা, আমরা এখন চলে যাব সাক্ষ্য আইনের 4 ধারা, প্রিজাম্পশন। এই ধরে বলেন, প্রিজাম্পশন শব্দের অর্থ কি? প্রিজাম্পশন শব্দের অর্থ হচ্ছে অনুমান করা। প্রিজাম্পশন শব্দের অর্থ হচ্ছে অনুমান করা। সাক্ষ্য আইনে অনুমান হচ্ছে আপনার আদালত কয় ভাবে করতে পারে? এমসিকিউ। সাক্ষ্য আইনে প্রিজাম্পশন আদালত অনুমান করতে পারে হচ্ছে 3 ভাবে, অর্থাৎ মে প্রিজাম্পশন, শ্যাল প্রিজাম্পশন, আর একটা হচ্ছে কনক্লুসিভ প্রুফ। দ্যাট মিনস অনুমান করতে পারে, অনুমান করবে এবং চূড়ান্ত প্রমাণ। কি বলতেছে? অনুমান করতে পারে, অর্থাৎ মে মানে কি? হতে পারে। অনুমান করতে পারে, অনুমান করবে এবং আছে চূড়ান্ত প্রমাণ। মে প্রিজাম্পশন আছে সাক্ষ্য আইনের আছে আপনার ওই যে আরে কি বলে ওটা, 84, 85, 86, তারপর 89, হ্যাঁ, 88, এগুলো আছে আপনার মে প্রিজাম্পশন। আর শ্যাল প্রিজাম্পশন হচ্ছে 79 থেকে আপনার 86 পর্যন্ত আছে শ্যাল প্রিজাম্পশন। আর কনক্লুসিভ প্রুফ কোনটা? কনক্লুসিভ প্রুফ হচ্ছে 112, 114, তারপর হচ্ছে আপনার ওই যে কি বলে ওটা, এই এই দুটো ধারা হচ্ছে আপনার কনক্লুসিভ প্রুফ। 41 ধারা, হ্যাঁ, সাক্ষ্যের 41 ধারা হচ্ছে কনক্লুসিভ প্রুফ বা চূড়ান্ত প্রমাণ। তো এইখান থেকে প্রশ্নটা আসলে ওরকম আসবে না, প্রশ্নটা আসবে এভাবে, সাক্ষ্য আইনে অনুমান সম্পর্কে আলোচনা করছে কোন ধারায়? হ্যাঁ, অনুমান সম্পর্কে আলোচনা করছে হচ্ছে 4 ধারায়। তাহলে অনুমান কাকে বলে? আদালত যখন কোনো ঘটনা তার বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয়ের উপর ভিত্তি করে ধরে নেয় বা মনে করে নেয়, তখন তাকে অনুমান হিসেবে আখ্যায়িত করা হয়। তাহলে অনুমানের সংজ্ঞার ক্ষেত্রে আমরা সাক্ষ্য আইনের 4 ধারা ইউজ করব, সাক্ষ্য আইনের 79 থেকে 90 ধারা ইউজ করব, সাক্ষ্য আইনের 112 ধারা ইউজ করব, সাক্ষ্য আইনের 41 ধারা আমরা ইউজ করব। তাহলে আমরা অনুমানের সংজ্ঞা কি জানলাম বন্ধুরা? জোরে বলেন, কি জানলাম? আদালত যখন কোনো বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে কোনো কিছু মনে করে বা ধরে নেয় সেটা সঠিক বা সেটা বেঠিক, ঠিক আছে কিনা, তখন সে বিষয় তখন তাকে অনুমান হিসেবে আখ্যায়িত করা হয়। আমি আবার বলি, সাক্ষ্য আইন 2022 সংশোধনী 4 ধারা মোতাবেক আদালত যখন কোনো বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে সেটা সঠিক বা বেঠিক ধরে নেয় বা মনে করে নেয়, তখন সেটাকে অনুমান বলা হয়, ঠিক আছে কিনা? সাক্ষ্য আইনে আদালত এমসিকিউ কয় ভাবে অনুমান করতে পারে? 3 ভাবে অনুমান করতে পারে, অর্থাৎ অনুমান করতে পারে, অনুমান করবে, চূড়ান্ত প্রমাণ। দ্যাট মিনস মে প্রিজাম্পশন, শ্যাল প্রিজাম্পশন এবং কনক্লুসিভ প্রুফ। একটু কঠিন ভাই, একটু কঠিন, পড়তে পড়তে ঠিক হয়ে যাবে।
এইখান থেকে যে প্রশ্নটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আইনগত অনুমান এবং ঘটনাগত অনুমানের মধ্যে পার্থক্য লেখো। তাহলে আইনগত অনুমান এবং ঘটনাগত অনুমানের মধ্যে পার্থক্যটা কি হবে বন্ধুরা? এটা আমার গাইডে দেখবেন সংজ্ঞাটা আছে। কেউ যদি পারো তোমরা লিখে নাও, আমি বলি তাহলে লিখে নিলে পড়তে সুবিধা হবে। হ্যাঁ, এটা 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 গুরুত্বপূর্ণ এবং আমার কাছে মনে হয় পরীক্ষা এটা আসবে। আইনগত অনুমান এবং ঘটনাগত অনুমানের মধ্যে পার্থক্য নিরূপণ করো। অনেকে জীবনে এই প্রশ্নটা প্রথম শুনছে মনে হয়, ঠিক আছে কিনা? তাহলে এখানে বলতেছে অনুমান একটি নিয়ম বা একটি নীতি যা কোনো ঘটনাকে সত্য বলে ধরে নেবে যতক্ষণ সেটা অসত্য প্রমাণিত না হয়। অর্থাৎ কোন ঘটনাকে আদালত যখন মনে করে নাই বা ধরে না যেটা সত্য, তখন আদালত সেটা অনুমান করছে বলে গণ্য হবে। আর আইনে সাধারণত অনুমানকে দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে আইনগত অনুমান, একটা হচ্ছে ঘটনাগত অনুমান। আদালত যখন প্রমাণ ছাড়া যে সকল বিষয় আইনগত আইনের উপর ভিত্তি করে সঠিক বলে মনে করে নেয় তাকে হচ্ছে আইনগত অনুমান বলে। আমি আবার বলি, আদালত যখন প্রমাণ ছাড়া যে সকল বিষয় আইনের উপর ভিত্তি করে সঠিক বলে ধরে নেয় বা মনে করে নেয়, তখন সেটাকে আইনগত অনুমান হিসেবে গণ্য করা হয়। আইনগত অনুমান হচ্ছে সাক্ষ্য আইনের 41, সাক্ষ্য আইনের 79 থেকে 90, সাক্ষ্য আইনের হচ্ছে 112। এটা হচ্ছে আইনগত অনুমান। পেনাল কোডের 82 ধারা, এটা হচ্ছে আইনগত অনুমান। দ্যাট মিনস 9 বছরের কম বয়সী কোনো ব্যক্তি কোনো শিশুর কাজ অপরাধ না। অর্থাৎ আইনে আইনে এটা বলছে সে অপরাধ না, এটা ধরে নেবে এটা সঠিক, ঠিক আছে কিনা? সাক্ষ্য আইনের 112 ধারায় বলতেছে যে এই কি বলতেছে যে 280 দিনের মধ্যে যদি বৈধ বিবাহ বজায় থাকাকালীন সময় সন্তান জন্মগ্রহণ করে সেই সন্তানটি বৈধ সন্তান হিসেবে গণ্য হবে। এটা হচ্ছে আইনগত অনুমান। আর ঘটনাগত অনুমান কি বন্ধুরা? ঘটনাগত অনুমান হচ্ছে আদালত প্রমাণ ছাড়া যে সকল বিষয় তথ্যগত বা ঘটনার উপর ভিত্তি করে ধরে নেয় বা মনে করে নেয় সেগুলোকে ঘটনাগত অনুমান হিসেবেই গণ্য করা হবে। তাহলে আইনগত অনুমান খণ্ডনীয় ও অখণ্ডনীয় উভয় প্রকারে হতে পারে। আমি আবার বলি, আইনগত অনুমান খণ্ডনীয় বা অখণ্ডনীয় উভয় প্রকারের হতে পারে, আর ঘটনাগত অনুমান সবসময় খণ্ডনীয় হিসেবেই গণ্য হবে। হ্যাঁ, এরপর হচ্ছে আইনগত অনুমান চূড়ান্ত প্রমাণ হিসেবে বিবেচিত হয়, ঘটনাগত অনুমান চূড়ান্ত প্রমাণ হিসেবে বিবেচিত হয় না। আইনগত অনুমান প্রমাণের উপর নির্ভর করে না, ঘটনাগত অনুমান প্রমাণের উপর নির্ভর করে। আমি আবার বলি, তাহলে সংজ্ঞাটা ইনশাআল্লাহ মুখস্থ হয়ে তোমার লেখো, পারলেই লিখে রাখো, এটা পরীক্ষা আসবে, গুরুত্বপূর্ণ। তাহলে অনুমান কাকে বলে? অনুমান শব্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে প্রিজাম্পশন। আদালত যখন কোনো ঘটনাকে সত্য বলে মনে করে বা ধরে নেয় যতক্ষণ পর্যন্ত সেটা অসত্য বা মিথ্যা প্রমাণিত না হয়, তখন তাকে অনুমান হিসেবে আখ্যায়িত করা হয়। সাক্ষ্য আইনে অনুমানকে দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে আইনগত অনুমান, একটা হচ্ছে ঘটনাগত অনুমান। আদালত যখন কোনো আইনের উপর ভিত্তি করে কোনো বিষয়টি সত্য বলে মনে করে বা ধরে নেয় তখন সেটা আইনগত অনুমান। আদালত যখন কোন ঘটনার উপর ভিত্তি করে সেটাকে সত্য বলে ধরে নেয় বা মনে করে তখন সেটা ঘটনাগত অনুমান। ঘটনা আইনগত অনুমান খণ্ডনীয় বা অখণ্ডনীয় উভয় প্রকারের হতে পারে, আর ঘটনাগত অনুমান সবসময় খণ্ডনীয় হবে, ঠিক আছে কিনা? আইনগত অনুমানের সংজ্ঞার ক্ষেত্রে আমরা দেবো 4 ধারা, সাক্ষ্য আইনের 79 থেকে 90 ধারা, সাক্ষ্য আইনের 112 ধারা, সাক্ষ্য আইনের 41 ধারা। এটা হচ্ছে আইনগত অনুমান। ঘটনাগত অনুমানের ক্ষেত্রে কি দেব? ঘটনাগত অনুমানের ক্ষেত্রে দেবো হলো সাক্ষ্য আইনের 114 ধারা। আইনগত অনুমান সবসময় চূড়ান্ত প্রমাণ, কিন্তু ঘটনাগত অনুমান চূড়ান্ত প্রমাণ না। আইনগত অনুমান প্রমাণের উপর নির্ভর করে না, ঘটনাগত অনুমান প্রমাণের উপর নির্ভর করে। আইনগত অনুমান সবসময় আইনের উপর নির্ভরশীল, ঘটনাগত অনুমান সবসময় ঘটনার উপর নির্ভরশীল। পারবেন ভাই? আসলে পারবেন? আমি আবার বলি, সাক্ষ্য আইনের 4 ধারায় অনুমান সম্পর্কে আলোচনা করছে। সাক্ষ্য আইনের 4 ধারায় বলতেছে আদালত যখন কোনো বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয়কে সত্য বলে ধরে নেয় যতক্ষণ পর্যন্ত সেটা সত্য অসত্য বলে প্রমাণিত না হয়, তখন আদালত এই যে মনে করতেছে বা ধরে নিচ্ছে, তখন এটাকে সাধারণত অনুমান হিসেবে আখ্যায়িত করা হয়। অনুমান হচ্ছে সাক্ষ্য আইনের 3 ভাগালত করতে পারে, একটা হচ্ছে মে প্রিজাম্পশন, একটা হচ্ছে শ্যাল প্রিজাম্পশন, একটা হচ্ছে কনক্লুসিভ প্রুফ। বাংলায় বলতে গেলে আমরা বলতে পারি অনুমান করতে পারে, অনুমান করবে এবং চূড়ান্ত প্রমাণ। তবে সাক্ষ্য আইনের 4 ধারায় একটি গুরুত্বপূর্ণ পার্থক্য পরীক্ষায় আসে, সেটা হচ্ছে আইনগত অনুমান এবং ঘটনাগত অনুমানের পার্থক্য লেখো, ঠিক আছে কিনা? আদালত যখন কোনো আইনের উপর ভিত্তি করে কোনো বিষয়টা সত্য বলে ধরে নেয় তখন সেটা আইনগত অনুমান। আদালত যখন কোনো ঘটনার উপর ভিত্তি করে কোনো বিষয় সত্য বলে ধরে নেয় তখন সেটা হচ্ছে ঘটনাগত অনুমান।
ঘটনাগত অনুমান ও আইনগত অনুমান সাক্ষ্য আইনের আপনার এই যে কি বলতেছে, সাক্ষ্য আইনের হচ্ছে আপনার ৭৯ থেকে ৯০, সাক্ষ্য আইনের ১১২, সাক্ষ্য আইনের ৪১ ধারা। ঘটনাগত অনুমান সাক্ষ্য আইনের ১১৪ ধারা। আইনগত অনুমান খণ্ডনীয় বা অখণ্ডনীয় উভয় প্রকারের হতে পারে, কিন্তু ঘটনাগত অনুমান সব সময় খণ্ডনীয়। আইনগত অনুমান আইনের উপর নির্ভরশীল, ঘটনাগত অনুমান ঘটনার উপর নির্ভরশীল। আইনগত অনুমান চূড়ান্ত প্রমাণ হিসেবে গণ্য হবে, ঘটনাগত অনুমান চূড়ান্ত প্রমাণ হিসেবে গণ্য হবে না। এরপরে আছে আপনার আইনগত অনুমান প্রমাণের উপর নির্ভর করে না, ঘটনাগত অনুমান প্রমাণের উপর নির্ভর করে। বুঝতে পারছেন ভাই কি বলছি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বন্ধুরা, আমরা চলে যাব এখন বিষয়ের প্রাসঙ্গিকতা পড়ব। কি পড়ব? আমরা এখন পড়ব হচ্ছে বিষয়ের প্রাসঙ্গিকতা। বিষয়ের প্রাসঙ্গিকতা সম্পর্কে আলোচনা করছে সাক্ষ্য আইনের ৫ থেকে ৫৫ ধারায়। অর্থাৎ সাক্ষ্য আইনের ৫ থেকে ৫৫ ধারায় বিষয়ের প্রাসঙ্গিকতা সম্পর্কে আলোচনা করছে। অর্থাৎ কোন বিষয়টা কিভাবে প্রাসঙ্গিক হবে সেটা সাক্ষ্য আইনের ৫ থেকে ৫৫ ধারা পর্যন্ত আপনাকে আলোচনা করেছে। ৫ ধারায় বলতেছে আদালতে কোন কোন বিষয়ে আপনাকে সাক্ষ্য দেয়া যাবে। এটা খুবই একটি কমন পোর্শন, সবাই আপনারা জানেন যে আদালতে দুইটি বিষয়ে সাক্ষ্য দেয়া যাবে। একটা হচ্ছে বিচার্য বিষয়ে সাক্ষ্য দেয়া যাবে, একটা হচ্ছে প্রাসঙ্গিক বিষয়ে সাক্ষ্য দেয়া যাবে। কয় ধারায় বলতেছে? ৫ ধারা। বাট আমাদের বাজারে অনেক গাইড মাইড আছে, এই সকল গাইডে অনেক কথা লেখছে, এত কথা লিখলে ভুল হয়ে যাবে। ঠিক আছে, অনেক সার লেখছে যে বিচার করার মতো বিষয়, বিচার বিচার হবে এমন বিষয়, বিচার বিচার্য বিষয়, প্রাসঙ্গিক, ৮টা ১০টা পয়েন্ট বানাইছে। এত কথা লেখা যাবে না, মূল বইতে যা আছে তাই লিখবো। লিখবো হচ্ছে বিচার্য বিষয়ে সাক্ষ্য দেওয়া যাবে, প্রাসঙ্গিক বিষয়ে সাক্ষ্য দেওয়া যাবে, এর বাইরে কোনো বিষয়ে আপনি সাক্ষ্য দিতে পারবেন না। ওদের একটা উদাহরণ দেবেন কি, রহিমকে লাঠি দিয়ে আঘাত করে হত্যা করেছে, এখানে হত্যা হচ্ছে বিচার্য বিষয় এবং লাঠি হচ্ছে প্রাসঙ্গিক বিষয়। ঠিক আছে কিনা? কেননা এখানে হত্যাকাণ্ডের বিচার হচ্ছে এবং লাঠির সাহায্যে হত্যাকাণ্ডটি সংগঠন করেছে, এই জন্য লাঠি হচ্ছে প্রাসঙ্গিক বিষয় গণ্য হবে। ৫-এর ভিতরে আপনি ৪.৫ পাবেন, এর বাইরে আর কোনো কথা নাই। তাহলে কোন কোন বিষয়ে সাক্ষ্য দেওয়া যায়? এমসিকিউ, দুইটি বিষয় সাক্ষ্য দেওয়া যায়। নিচের কোন বিষয়ে সাক্ষ্য দেওয়া যায়? দুইটি বিষয়, একটা কি বিচার্য বিষয়, একটা হচ্ছে প্রাসঙ্গিক বিষয়। বিচার্য বিষয় কোনটা? যে বিষয়ের উপর ভিত্তি করে আদালতে বিচার কার্যক্রম চলতেছে, এটা হচ্ছে বিচার্য বিষয়। প্রাসঙ্গিক বিষয় কোনটা বন্ধুরা? যে বিষয়টা সরাসরি বিচার্য না, কিন্তু বিচার্য বিষয় সম্পর্কে সহজে সিদ্ধান্তে উপনীত হতে সহায়তা করে, এমন বিষয় হচ্ছে প্রাসঙ্গিক বিষয়। আমরা উদাহরণ দিয়ে দেবো। উদাহরণ দেবো কিভাবে? ওই যে করিম রহিমকে লাঠি দিয়ে আঘাত করে হত্যা করেছে, ঠিক আছে কিনা? এখানে হত্যা কার্যক্রম হচ্ছে বিচার্য বিষয়, আর লাঠি দিয়ে আঘাত করে যে হত্যা করেছে লাঠি হচ্ছে প্রাসঙ্গিক বিষয় হিসেবেই গণ্য হবে। এতটুকু লিখবেন, এর বাইরে আর কিছু লেখার দরকার নেই, বেশি লিখলে ভুল হয়ে যাবে। ঠিক আছে কিনা? আচ্ছা, বেশি লেখলে এখানে ভুল হয়ে যাবে, সুতরাং এই দুটো বিষয়ে আমরা একটু লেখার চেষ্টা করব। তবে খুবই গুরুত্বপূর্ণ কথা নোট রাখো তোমরা, সাক্ষ্য আইনের ১৩৬ ধারায় বলতেছে কোন বিষয়টা বিচার্য হবে, কোন বিষয়টা প্রাসঙ্গিক হবে। অর্থাৎ বলতেছে কোন বিষয়টা প্রাসঙ্গিক বা বিচার্য হবে সেটা নির্ধারণ করার দায়িত্ব একমাত্র আদালতের। কয় ধারায় কইছে কথা? ধরে বলেন, চেল্লাই কন, কয় ধারা? ১৩৬ ধারায় আপনাকে কথা বলছে যে বিচার্য এবং প্রাসঙ্গিক বিষয় নির্ধারণ করার ক্ষমতা একমাত্র আদালতের, অন্য কেউ এটা নির্ধারণ করতে পারবে না। যেমন আমরা আরেকটু উদাহরণ করে দেব, যেমন এই মনে করেন আহ, আমি একজন ব্যক্তিরে খুন করলাম, কথার কথা আমি একজন ব্যক্তিরে খুন করলাম, খুন করে আমি উকিলের কাছে গেছি যে উকিল সাহেব আমি তো একজনকে খুন করছি, আমারে বাঁচান। তাহলে আমি যে উকিলকে বলছি যে আমি খুন করছি, আমারে বাঁচান, উকিল যদি আমার বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দেয় যে আমার কাছে স্বীকার করছে আলামিন হকরে খুন করছে, তাহলে উকিলের এই সাক্ষ্য আদালতে গ্রহণযোগ্য হবে না। যদিও মামলার সাথে এই বিষয়টা প্রাসঙ্গিক, আমি যে খুন করছি এটা স্বীকার করছি না উকিলের কাছে। এই তোমরা কি বুঝতেছো কথা ভাই? কথা কি বুঝতেছেন? আমরা না আমি একাই বুঝতেছি? অর্থাৎ এই যে উকিলের কাছে যে আমি স্বীকার করছি যে আমি খুন করছি, আমারে বাঁচান, কিন্তু উকিল যদি আদালতের কাছে কয়ে দেয় যে হ্যাঁ আদালত, মহামান্য আদালত আমার কাছে স্বীকার করছে খুন করছে, এই বিষয়টা আদালতে প্রাসঙ্গিক হবে না। কেন প্রাসঙ্গিক হবে না? কেননা সাক্ষ্য আইনের ১২৬ ধারায় সাক্ষ্য প্রদানে উকিলকে সুরক্ষা দিছে। ঠিক আছে কিনা? অর্থাৎ মক্কেল যদি উকিলের সাথে কোনো কথোপকথন করে, সেটা আদালতে কি করবে না, মানে বলে উকিল যদি কয়ে দেয় তাহলে প্রাসঙ্গিক হবে না, গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ এই সাক্ষ্য আইনের ১৩৬ ধারায় কইছে কোনটা প্রাসঙ্গিক হবে কোনটা প্রাসঙ্গিক হবে না, এটা নির্ধারণ করার দায়িত্ব হচ্ছে একমাত্র আদালতের। যদিও সাক্ষ্য আইনের ৫ ধারায় বলছে দুটো বিষয়ে সাক্ষ্য দেওয়া যাবে, বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয়,
কিন্তু সকল প্রাসঙ্গিক বিষয় সাক্ষ্য দেওয়া যাবে না। বুঝছেন কথা? মাথা বুদ্ধি যাচ্ছে পড়া, হ্যাঁ? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কেউ কেউ ভাবতেছে যে এর আলমদের মতো একটু পারতাম তাহলে ভালো হতো, তাই না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আচ্ছা, আস্তে আস্তে পড়াই, হ্যাঁ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির এই হাসিবুল ক্লাসে আছে, তোমার তো কালো বোনায় ডাকতেছে, হ্যাঁ। এইটাই বাস্তব নাকি? সোহেলের খবর কি? সোহেল টিএবিল টিল কি সব দেশে সোহেল? আচ্ছা, ঠিক আছে, পরে কথা কবানি। হ্যাঁ, তাহলে পাঁচ ধারা আশা করি আপনারা বুঝে ফেলছেন। তাহলে এই সাক্ষ্য আইনের পাঁচ ধারায় আপনাকে বেসিক্যালি বলতেছে যে দুটো বিষয়ে সাক্ষ্য দেওয়া যাবে, এবং এই প্রাসঙ্গিক বিষয় সম্পর্কেই আলোচনা করছে সাক্ষ্য আইনের 6, 7, 8, 9, 10 এই চারটে ধারায় হচ্ছে আপনাকে আলোচনা আপনাকে করছে। 6 ধারায় আপনাকে বলতেছে যে আপনাকে যে রেস গেস্তি, অর্থাৎ আপনার এই যে এটাকে কি বলা যায়, যখন একটা বিষয় একই কাজের অংশ তখন ওই বিষয়টা আদালতের প্রাসঙ্গিক হিসেবেই গণ্য হবে। একে অনেকটা বলা হচ্ছে সংগঠিত ব্যাপার নীতি। কি বলতেছে? সংগঠিত ব্যাপার নীতি। যদি রিটেনে প্রশ্ন আসে যে সাক্ষ্য আইন অনুসারে সংগঠিত ব্যাপার নীতি ব্যাখ্যা করো, তখন তুমি কোন ধারা দিবা বলো তো? এটা কিন্তু ভাষ্যতে লেখা আছে, হ্যান্ডবুকে কিন্তু নাই। সংগঠিত ব্যাপার নীতি সাক্ষ্য আইনে 6 ধারা লিখে রাখেন, এমসিকিউ আসবে বা রিটেনে আসতে পারে। সংগঠিত ব্যাপার নীতি ব্যাখ্যা করো, সংগঠিত ব্যাপার নীতি ব্যাখ্যা করো, এই টাইপের প্রশ্ন যদি পদোন্নতি পরীক্ষায় আসে, ডাইরেক্ট চোখ বুজে 6 ধারা আমাদেরকে ব্যবহার করতে হবে। অর্থাৎ এই ধারায় আপনাকে বলতেছে যে যেই সমস্ত ঘটনা একই কাজের অংশ সেইগুলো আদালতের প্রাসঙ্গিক হিসেবে গণ্য হবে। ইংরেজিতে একে বলা হয় রেস গেস্তি অথবা সংগঠিত ব্যাপার নীতি। জোরে বলেন, সংগঠিত ব্যাপার নীতি সাক্ষ্য আইনের কয় ধারা? 6 ধারা। আরো জোরে, সংগঠিত ব্যাপার নীতি সাক্ষ্য আইনের কয় ধারা? 6 ধারা। কয় ধারা? 6 ধারা। বলতেছে যখন কোন ঘটনা একই কাজের অংশ, তখন ওই প্রত্যেকটা কাজ এই ঘটনার সাথে প্রাসঙ্গিক হিসেবেই গণ্য হবে। যেমন আমি হৃদয়কে হত্যা করার পূর্বে কার কার সাথে ফোনে কথা বলেছি, কোন জায়গা থেকে মোটরসাইকেল ভাড়া করেছি, মোটরসাইকেলের তেল ভরছি কোন জায়গা থেকে, কার সাথে আমি দেখা করেছি, কোন জায়গা থেকে পিস্তল ক্রয় করেছি, এই প্রত্যেকটা বিষয় আদালতে প্রাসঙ্গিক হিসেবে গণ্য হবে। এই জন্য এখানে বলতেছে যে সমস্ত ঘটনা একই কাজের অংশ। কেননা এই যে হৃদয়কে যে আমি হত্যা করেছি, হৃদয়কে হত্যা করার পূর্বে বা হত্যা করার জন্য আমি কি কি কাজগুলো করছি, প্রত্যেকটা কাজ, জোরে বলেন কি, প্রত্যেকটা কাজ আপনার এই 6 ধারায় বলতেছে যে সংগঠিত ব্যাপার নীতি অর্থাৎ একই কাজের অংশ হিসেবে এটা আদালতের প্রাসঙ্গিক হিসেবেই গণ্য হবে। 6, 7, 8, 9 একই ধারা, একই কথা বলছে, একটু গুরু হেরফের আছে এতটুকু। আমরা একটু উদাহরণ দেখি, দেখেন বন্ধুরা। বলতেছে খকে প্রহার করি হত্যা করার অপরাধে ক অভিযুক্ত হয়েছে। প্রহারের সময় অব্যবহিত পূর্বে অথবা পরে ক, খ অথবা ঘটনাস্থলে দণ্ডায়মান ব্যক্তিরা যাই করে থাকুক না কেন সেইগুলো এই ঘটনার বিচার কার্যক্রমের ক্ষেত্রে প্রাসঙ্গিক হিসেবেই গণ্য হবে। এর থেকে আমি আর একটা সহজ উদাহরণ দেই। মনে করো শ্রীকান্তরে মারতেছে রবিউল, ঠিক আছে কিনা? আমি দাঁড়াই দাঁড়াই দেখতেছি, জব্বার দাঁড়াই দাঁড়াই দেখতেছে, এবং রহিম তারে মনে করেন মারামারি ঠেকাতে গেছে, ঠিক আছে কিনা? তাহলে এখানে যে রবিউল শ্রীকান্তরে মারতেছে, আমরা যে দাঁড়াই দাঁড়াই দেখতেছি আর একজন ঠেকাচ্ছে, এই হত্যাকাণ্ডের বিচারের ক্ষেত্রে অথবা এই মারামারির বিচারের ক্ষেত্রে এই যে যে সমস্ত কার্যক্রম গুলো সংগঠিত হয়েছে, এই সবগুলো আদালতের প্রাসঙ্গিক হিসেবেই গণ্য হবে। যে মারামারির সময় আলামিন ছিল, আলামিন দেখছে, রবিউল মারছে, অমক দাঁড়াইছিল, অমক ঠেকাচ্ছিল, এই প্রত্যেকটা বিষয় আদালতের প্রাসঙ্গিক হিসেবেই গণ্য হবে। অর্থাৎ যে সমস্ত বিষয় একই কাজের অংশ, সংগঠিত ব্যাপার নীতি বলা হয় এটাকে, এটাকে বলা হচ্ছে রেদ গেস্তি নাকি সংগঠিত ব্যাপার নীতি সাক্ষ্য আইনের 6 ধারায় এটা আদালতের প্রাসঙ্গিক হিসেবেই গণ্য হবে। অর্থাৎ যেই সমস্ত ঘটনা একই ব্যাপারের অন্তর্ভুক্ত তাহা একে অপরের প্রাসঙ্গিক, ঠিক আছে কিনা? এটা আমাদের এভাবেই বলতেছে, এটা আর তেমন কিছু না। আর 6 ধারা আমরা তুলে দেবো। 7 ধারা, যে সমস্ত ঘটনা বিচার্য ঘটনার উপলক্ষ, কারণ বা পরিণাম এগুলো আদালতের প্রাসঙ্গিক হিসেবে গণ্য। অর্থাৎ কোন ঘটনার কারণ, পরিণাম এবং ফলাফল এটা আদালতে কি প্রাসঙ্গিক হিসেবে গণ্য হবে। এখানে কিন্তু এমসিকিউ আসছিল গত বছর বোধহয়, যে যে সমস্ত ঘটনা বিচার্য ঘটনার উপলক্ষ, কারণ বা পরিণাম এগুলো আদালতের প্রাসঙ্গিক সাক্ষ্য আইনের কয় ধারা? এমসিকিউ
6 ধারা, 7 ধারা, 8 ধারা, কোনোটি না। সঠিক অ্যান্সার আসছে 7 ধারা। এটা কিন্তু গত বছর এমসিকিউ আসছিল। অর্থাৎ এখানে উদাহরণ দিলেই বুঝবেন। যেমন আমি শ্রীকান্তরে মারতেছি, শ্রীকান্তর গলা ধরে ধাক্কা দিছি, বা শ্রীকান্তরে আমি ল্যাং মারি ফেলাই দিছি বা ঘুষি মারি ফেলাই দিছি, তার সাথে আমি ধস্তাধস্তি করতেছি। তাহলে এই যে ঘটনাস্থলে যে চিহ্ন আছে, আলামত আছে, পায়ের চিহ্ন, হাতের চিহ্ন, রক্তমাখা শার্ট, ঠিক আছে কিনা, এই বিষয়গুলো আদালতের প্রাসঙ্গিক হিসেবে গণ্য হবে 7 দ্বারা। এই প্রশ্নটাও কিন্তু পরীক্ষায় আসছিল যে ঘটনাস্থলের আপনার যে কারণ, পরিণাম, ফলাফল, এটা আদালতের প্রাসঙ্গিক 7 দ্বারা। তবে কোন কোন ঘটনাস্থলে স্থানে আলামত, এই আলামত প্রাসঙ্গিক হচ্ছে 27 ধারা। আলামত প্রাসঙ্গিক 27 ধারা, মনে রাখবেন তোমরা, মনে রাখবেন আপনারা ভাই। কোন ঘটনার আলামত প্রাসঙ্গিক 27 ধারা, ঠিক আছে কিনা, কোন ঘটনার আলামত প্রাসঙ্গিক 27 ধারা। তবে কোন ঘটনার উপলক্ষ, কারণ বা পরিণাম, এটা প্রাসঙ্গিক হচ্ছে 7 ধারা। এখানে উদাহরণ দিলে আপনারা বুঝবেন আরো। যেমন করিম করিম বিষ পান করে আত্মহত্যা করেছে। এই বিষটা রহিমের দোকান থেকে সে ক্রয় করেছে। তাহলে রহিমের দোকান থেকে ক্রয় করেছে, ঠিক আছে কিনা। তাহলে কি উপলক্ষে ক্রয় করলো, ক্রয় করার সময় সে কি বলে এটা ক্রয় করেছিল, এই যে যে উপলক্ষটা, এই বিষয়টা কিন্তু আদালতের প্রাসঙ্গিক হিসেবেই গণ্য হবে, ঠিক আছে কিনা। ওই ঘুরে ফিরে 6 ধারার মতোই কথা, অর্থাৎ একই কার্যের অংশ হিসেবে এটা আদালতের প্রাসঙ্গিক হিসেবে গণ্য হবে সাক্ষ্য আইনের 7 ধারা। ডাইরেক্ট এটা মুখস্থ করতে হবে। কোন ঘটনার বিচার্য ঘটনার উপলক্ষ, কারণ বা পরিণাম, এটা আদালতের প্রাসঙ্গিক সাক্ষ্য আইনের 7 ধারা। ঠিক আছে কিনা। এখানে আমরা আরো একটু জিনিস মনে রাখবো। টেপ রেকর্ডের কথা, মানে সাক্ষ্যগত মূল্য, টেপ রেকর্ডের কথা গোপন, গলার স্বর, হ্যাঁ, এগুলো প্রাসঙ্গিক সাক্ষ্য আইনের 7 ধারা। মন থাকবে। তাহলে যাদের কাছে ভাষ্য নাই, তারা তোমরা এটা কিন্তু পাও নাই, লিখে রাখো, মনে করবা আজকে ক্লাসে এটাই সার্থক শিখিয়ে ফেলছো তোমরা। পরীক্ষা যদি আসে টেপ রেকর্ডের সাক্ষ্যগত মূল্য কি, তাই না? এই রিটেনে পরীক্ষা আসতে পারে না, টেপ রেকর্ডের সাক্ষ্যগত মূল্য কি, ইম্পর্টেন্ট কিন্তু। টেপ রেকর্ডের সাক্ষ্যগত মূল্য আছে, বলতেছে যে সাক্ষ্য আইনের 7 ধারায় টেপ রেকর্ডের সাক্ষ্যগত মূল্য অপরিসীম। তাছাড়া হচ্ছে আপনার সাক্ষ্য আইনের এই 45 ধারা, সাক্ষ্য আইনের আছে আপনার 7 ধারা, সাক্ষ্য আইনের আছে আপনার এই যে 9 ধারা, ব্যাখ্যা বিশ্লেষণ করা, হ্যাঁ, এগুলো আদালতের প্রাসঙ্গিক হিসেবেই গণ্য হবে। এছাড়া টেপ রেকর্ড, অডিও, ভিডিও, এগুলো হচ্ছে আপনার দ্রুত বিচার আইনের কত 14 ধারা। তারপর হচ্ছে আপনার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের 56 ধারা, হ্যাঁ, সাইবার নিরাপত্তা আইনের 58 ধারা, হ্যাঁ, এই সকল ধারায় কিন্তু আপনার টেপ রেকর্ডের সাক্ষ্যগত মূল্য আছে। বাট তুমি সব কিছু সামুদ্রিক লেখা লেখছো, কিন্তু তুমি লেখো নাই কি করে, এই সাক্ষ্য আইনের 7 ধারা লেখো, তাহলে হবে? তাহলে কি ফুল মার্ক আসবে ভাই? একমাত্র ভাষ্যতেই লেখা আছে সাক্ষ্য আইনের 7 ধারায় টেপ রেকর্ডের সাক্ষ্যগত মূল্য অপরিসীম। অর্থাৎ কোন গলার স্বর চেনার জন্য, তারপর হচ্ছে আপনার এই যে যখন কোনো টেপ রেকর্ড করা হয়, কোনো অডিও করা হয়, কোনো ভিডিও করা হয়, তারপর হচ্ছে কোনো আপনার রেকর্ড করা হয়, এই রেকর্ডটা সাক্ষ্য আইনে হচ্ছে আপনার এই 7 ধারা মোতাবেক আদালতের প্রাসঙ্গিক হিসেবেই গণ্য হবে। তাহলে একটা জিনিস আমরা মনে রাখবো, সাক্ষ্য আইনের 7 ধারায় টেপ রেকর্ডের সাক্ষ্যগত মূল্য সবসময় অপরিসীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। তাহলে আমরা 4 ধারায় পড়লাম অনুমান, 5 ধারায় পড়লাম দুটো বিষয় সাক্ষ্য দেওয়া যাবে, বিচার্য বিষয়, প্রাসঙ্গিক বিষয়। 6 ধারায় পড়লাম রেদগেস্তি বা সংগঠিত ব্যাপার নীতি, ঠিক আছে কিনা, সংগঠিত ব্যাপার নীতি, যেখানে আপনাকে বলছে যে একই কাজের অংশ আদালতে প্রাসঙ্গিক। আর 7 ধারায় যেটা পড়লাম, কোন ঘটনার উপলক্ষ, কারণ, পরিণাম, হ্যাঁ, ফলাফল, এটা আদালতে প্রাসঙ্গিক 7 ধারা। আরেকটা তথ্য আমরা শিখলাম, 7 ধারায় টেপ রেকর্ড, হ্যাঁ, অডিও, এটা আদালতের প্রাসঙ্গিক হিসেবে গণ্য হবে সাক্ষ্য আইনের 7 ধারা। সাক্ষ্য আইনের 8 ধারায় আমরা চলে যাব বন্ধুরা, যেখানে বলতেছে উদ্দেশ্য, প্রস্তুতি এবং পূর্ববর্তী ও পরবর্তী আচার আচরণ কখন কিভাবে প্রাসঙ্গিক। গত বছরের আগের বছর কিন্তু এটা এমসিকিউ আসছে যে কোন ঘটনার উদ্দেশ্য, প্রস্তুতি, পূর্ববর্তী ও পরবর্তী কি আদালতের প্রাসঙ্গিক, আচরণ, পরবর্তী আচরণ আদালতের প্রাসঙ্গিক সাক্ষ্য আইনের এই 8 ধারায়। তোমরা একটা জিনিস মনে রাখবা ভাই, সেটা হচ্ছে যদি প্রশ্ন আসে পক্ষদ্বয়ের চরিত্র আদালতের প্রাসঙ্গিক কখন, কোন ধারায়, পক্ষদ্বয়ের চরিত্র, তখন আপনাকে 52 থেকে 55 দিয়ে আনসার করতে, এর বাইরে কিন্তু যাবে না, 52 থেকে 55, ঠিক আছে কিনা। যখন প্রশ্ন আসবে যে ওই যে সাক্ষীর চরিত্রের প্রাসঙ্গিকতা, ঠিক আছে কিনা, তখন ওই যে সাক্ষ্য আইনের 146 থেকে 149 ধারা দিয়ে আপনাকে অ্যান্সার করতে হবে। সাক্ষ্য আইনের
46 থেকে 149 দিয়ে আপনাকে অ্যান্সার করতে হবে। আর এমনি যে কোনো চরিত্র, বাদী বিবাদীর যে কোনো চরিত্রের গ্রহণযোগ্যতা প্রাসঙ্গিকতা, সেক্ষেত্রে আমরা 8 ধারাটা ব্যবহার করতে পারি। যেমন বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সংগঠনের অভিপ্রায় বা উদ্যোগ যে বিষয়ে দ্বারা সৃষ্টি হয়, সে বিষয় হতে সৃষ্ট এই বিষয়টা আদালতের প্রাসঙ্গিক হিসেবেই বেসিক্যালি আপনার কি হবে, গণ্য হবে। এটা কে দিয়েছে, সাই বলতেছে? হ্যাঁ, এটা ভাষ্যতে লেখা আছে, দেখছেন এই যে টেপ রেকর্ডের প্রাসঙ্গিকতা, এটা সাক্ষ্য আইনের 7 ধারা। আমি একটু কথা বলেন না, আমি এটা বলতেছি। সাক্ষ্য আইনের 8 ধারায় আপনাকে বলতেছে যে, এই কথা বলেন না, সাক্ষ্য আইনের 8 ধারায় আপনাকে বলতেছে যে এই যেমন আমি যদি তারেক মাহমুদকে বলি যে তোর কাছে আমি 1 লাখ টাকা পাই, যদি টাকা না দিস 10 দিনের মধ্যে তোকে কিন্তু আমি খুন করে ফেলাবো। কি হবে না হবে তুই টের পাবি, ঠিক আছে কিনা? তো আমি তার এমনি ভয় দেখাইছি, তো দেখা গেল যে 2 দিন পরেই তারেক মাহমুদ হত্যা হয়ে গেছে বা খুন হয়ে গেছে, ঠিক আছে কিনা? কে বা কারা খুন করছে এটা তো আমি জানি না বা কেউই জানে না, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে আমি যে তারে ভয় দেখাইছিলাম যে 10 দিনের মধ্যে টাকা দিবি নাহলে তোর খবর আছে, কিন্তু আমি তো আসলে তারে মারিনি, কিন্তু এই ঘটনার পরে দেখা যাচ্ছে এলাকা থেকে আমি উধাও হয়ে গেছি বা এলাকায় আমার আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে আমি যে তাকে এই যে যে ভয় পূর্বে দেখাইছিলাম এবং সে আসলেই মারা গেছে এবং পরবর্তীতে আমার আর হদিস এলাকায় নাই, এই প্রত্যেকটা বিষয় আদালতের প্রাসঙ্গিক হিসেবেই গণ্য হবে, অর্থাৎ গ্রহণযোগ্য এই মামলার বিচার কার্যক্রম করার ক্ষেত্রে। এইগুলো সরাও, এটা সরাও, ওটা ওটা দেখানো লাগবে না, সরাও ভাই। আচ্ছা, তাহলেই বলতেছে কোন বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সংগঠনের অভিপ্রায় বা উদ্যোগ যে বিষয় দ্বারা সৃষ্টি হয়, সেই বিষয় হতে সৃষ্ট প্রত্যেকটা বিষয় আদালতে প্রাসঙ্গিক হিসেবেই বেসিক্যালি আপনার গণ্য হবে, ঠিক আছে কিনা? প্রাসঙ্গিক হিসেবেই বেসিক্যালি গণ্য বয়াকারে বে লা হাওলা ওয়ালা কুওয়াতা। আচ্ছা, এই কথা বলেন না, কথা বলেন না। আমরা এখন চলে যাবো সাক্ষ্য আইনের 9 ধারায়। সাক্ষ্য আইনের 9 ধারায় বেসিক্যালি আপনাকে বলতেছে, এটা একটু গুরুত্বপূর্ণ ধারা। এই 9 ধারা আমরা অনেক জায়গায় ব্যবহার করি, আমরা অল্প ধারা পড়বো, বেশি ধারা পড়বো না। প্রাসঙ্গিক বিষয়ের ঘটনার ব্যাখ্যা বা উপস্থাপন করার জন্য আবশ্যকীয় ঘটনা, এটা আমাদের একটু বুঝে শুনে পড়তে হবে। বলতেছে কোন বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় ব্যাখ্যা প্রবর্তন করিবার বিষয়ে প্রয়োজনীয় কোন বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় দ্বারা আবাসিত অনুমানকে যাহা সমর্থন বা ভঞ্জন করে অথবা যাহার পরিচয় প্রাসঙ্গিক, ঠিক আছে কিনা, এই বিষয়টা আদালতের প্রাসঙ্গিক হিসেবেই গণ্য হবে। অর্থাৎ কোন ঘটনাকে আদালতে ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য সাক্ষ্য আইনের 9 ধারা মোতাবেক ওই বিষয়টা আদালতের প্রাসঙ্গিক হিসেবে গণ্য হবে। যেমন জিডি বা কোনো লেখনী বা কোনো পেপার পত্রিকার কাটিং, ঠিক আছে কিনা, নর্মালি এই 9 ধারায় যদি ভাষ্য পড়েন আপনারা, এখানে লেখা আছে যে প্রস্তাবিত বিষয়কে সমর্থন বা প্রমাণ করে, কোন পরিচয় নির্ধারণ করে, তারপর হচ্ছে কোন ব্যক্তির পরিচয় প্রতিষ্ঠা করে, তারপর হচ্ছে আপনার কোন সময় নির্দেশ করে, ঠিক আছে কিনা, এবং বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সংগঠনকারী ব্যক্তি সম্পর্কে আলোকপাত করে, এই বিষয়গুলো সাক্ষ্য আইনের 9 ধারা মোতাবেক আদালতের প্রাসঙ্গিক। খুবই মজার একটা বিষয়, এই যে যে আমরা টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড বা টিআই প্যারেড, এই টিআই প্যারেডের গ্রহণযোগ্যতা বা সাক্ষ্যগত মূল্য সাক্ষ্য আইনের 9 ধারা। এখন রিটেন পরীক্ষায় প্রশ্ন আসলো টিআই প্যারেডের সাক্ষ্যগত মূল্য নিরূপণ করো। এখন তুমি সাক্ষ্য আইনের 35 ধারা লেখলা, 74 ধারা লেখলা, বহুত কিছু লেখলা, কিন্তু 9 ধারা তুমি দাও নাই, তাহলে কিন্তু ফুল মার্ক এখানে পাবা না। তাহলে 9 ধারা মোতাবেক, সাক্ষ্য আইনের 9 ধারা মোতাবেক টিআই প্যারেডকে কেন গ্রহণযোগ্য করা হয়েছে বা টিআই প্যারেডকে কেন গ্রহণযোগ্য হিসেবে গড়ে তোলা হয়েছে, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। কি বলতেছি, সাক্ষ্য আইনের 9 ধারাকে কেন গ্রহণযোগ্য, 9 ধারাকে কেন প্রাসঙ্গিক হিসেবে গড়ে তুলছে। সাক্ষ্য আইনের 9 ধারা সময়কে নির্দেশ করে, সাক্ষ্য আইনের 9 ধারা কোনো ব্যক্তিকে নির্দেশ করে। তাহলে টিআই প্যারেডে ব্যক্তি নির্দেশ করে না বা ব্যক্তিকে শনাক্তকরণ করে না যে এই ব্যক্তি অপরাধী, এই জন্যই সাক্ষ্য আইনের 9 ধারায় সময় এবং ব্যক্তিকে নির্দেশ করার কারণে সাক্ষ্য আইনের 9 ধারায় টিআই প্যারেড আদালতের প্রাসঙ্গিক। রিটেনে যে প্রশ্নটা পরীক্ষা আসবে, সাক্ষ্য আইন অনুসারে টিআই প্যারেডের সাক্ষ্যগত মূল্য লেখো। এখন তুমি সামুদ্রিক সব ধারা লেখছো কিন্তু সাক্ষ্য আইনের 9 ধারা লেখনি, তাহলে কিন্তু ফুল মার্ক আসবে না। অর্থাৎ ব্যক্তি বস্তু প্রাণী সময় এবং তারিখ নির্দেশ করে সাক্ষ্য আইনের 9 ধারা। এমসিকিউ আসতে পারে, ব্যক্তি বস্তু প্রাণী নির্দেশ করে সাক্ষ্য আইনের কোন ধারা? সাক্ষ্য আইনের 9 ধারা। ব্যক্তি বস্তু প্রাণী নির্দেশ করে সাক্ষ্য আইনের কয় ধারা? ব্যক্তি বস্তু প্রাণী নির্দেশ করে সাক্ষ্য আইনের কয় ধারা?
সাক্ষ্য আইনের 9 ধারা। এই জন্য সাক্ষ্য আইনের 9 ধারায় টিআই প্যারেড আদালতে প্রাসঙ্গিক হিসেবে গণ্য বয়াকারে বে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কথা কি বুঝতেছেন আপনারা? এখন আমাদের যে প্রশ্নটা এখন যাব সেটা হচ্ছে 10 ধারা। এই 10 ধারা যদি আপনারা একটু হ্যান্ডবুক বাইর করে দেখেন তাহলে ইনশাল্লাহ এখানে ভালো একটা জিনিস আপনারা দেখতে পারবেন। সাক্ষ্য আইনের 10 ধারায় নরমালি আপনাকে বলতেছে যে অভিন্ন অভিপ্রায় প্রসঙ্গে ষড়যন্ত্রকারীর কথা বা কাজ, অভিন্ন অভিপ্রায় প্রসঙ্গে ষড়যন্ত্রকারীর কথা বা কাজ, এই সাক্ষ্য আইনের 10 ধারা, দণ্ডবিধি আইনের 120-এর ক, হ্যাঁ শাস্তি 120-এর খ, এটা সব একই কথা। ঠিক আছে কিনা? অর্থাৎ বলতেছে দুই বা ততোধিক ব্যক্তি একযোগে কোনো অপরাধ বা নালিশযোগ্য কোনো বিচার করার জন্য কোনো ষড়যন্ত্র করলে তারা যে কাজগুলো করবে, অর্থাৎ কোনো কথা, কাজ বা লেখা যাই করুক না কেন প্রত্যেকটা কাজ এটা আদালতের প্রাসঙ্গিক হিসেবেই গণ্য হবে। যেমন বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম, আমি, ইয়াসিন, জেসমিন, রবিউল, আকলাম, হ্যাঁ সবাই যুদ্ধ ঘোষণা করলাম, ঠিক আছে কিনা? তাহলে আমি ইন্ডিয়ার থেকে অস্ত্র ক্রয় করলাম, হ্যাঁ শ্রীকান্ত আমেরিকার থেকে অর্থের যোগান দিল, ঠিক আছে কিনা? রবিউল মনে করেন যে আপনার পাকিস্তান থেকে জঙ্গিদেরকে নিয়ে আসলো। তাহলে আমাদের ইন্টেনশন হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা, যুদ্ধ করা, নাকি? তাহলে আমরা যে যে কাজগুলো করলাম, আমরা যে যে কাজগুলো করলাম এই প্রত্যেকটা কাজ অভিন্ন ষড়যন্ত্র হিসেবে সাক্ষ্য আইনের এই 10 ধারায় আদালতের প্রাসঙ্গিক হিসেবেই গণ্য হবে। অর্থাৎ সাক্ষ্য আইনের অভিন্ন অভিপ্রায় কয় ধারা? জোরে বলেন। সাক্ষ্য আইনের অভিন্ন অভিপ্রায় কয় ধারা? সাক্ষ্য আইনের 10 ধারা। কি বলতেছে? সাক্ষ্য আইনের অভিন্ন অভিপ্রায় কয় ধারা? সাক্ষ্য আইনের 10 ধারা। অর্থাৎ একটা ষড়যন্ত্রমূলক কার্য করার জন্য, অর্থাৎ কোনো অপরাধ সংগঠন করার জন্য, অপরাধমূলক ষড়যন্ত্র করার উদ্দেশ্যে, হ্যাঁ যে 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 কাজ করব, দুই বা অধিক ব্যক্তি যে যে কাজ করব, হ্যাঁ সেই কাজটি আদালতে প্রাসঙ্গিক হিসেবে গণ্য হবে এই সাক্ষ্য আইনের 10 ধারায়। ক্লিয়ার? তাহলে আমরা কি পড়লাম? সাক্ষ্য আইনের 4 ধারায় পড়লাম অনুমান, সাক্ষ্য আইনের 5 ধারায় পড়লাম দুটি বিষয় সাক্ষ্য দেওয়া যায় বিচার্য প্রাসঙ্গিক, সাক্ষ্য আইনের 6 ধারায় পড়লাম সংগঠিত ব্যাপার নীতি একই কাজের অংশ আদালতে প্রাসঙ্গিক, সাক্ষ্য আইনের 7 ধারায় পড়লাম কোন ঘটনার উপলক্ষ, কারণ, পরিণাম, ফলাফল আদালতে প্রাসঙ্গিক, সাক্ষ্য আইনের 8 ধারায় পড়লাম কোন ঘটনার উদ্দেশ্য, প্রস্তুতি, পূর্ববর্তী আচরণ এটা আদালতে প্রাসঙ্গিক, 9 ধারায় পড়লাম কোন ঘটনার ব্যাখ্যা, বিশ্লেষণ, ব্যক্তি, বস্তু, সময়কে নির্দেশ করে, এটা সাক্ষ্য আইনের 9 ধারায় আদালতে প্রাসঙ্গিক। সাক্ষ্য আইনের 10 ধারায় আমরা পড়লাম দুই বা ততোধিক ব্যক্তির অভিন্ন অভিপ্রায় ষড়যন্ত্রমূলক কার্য সংগঠন করার উদ্দেশ্যে যে কাজগুলো যে যারা করবে সব কাজই আদালতে প্রাসঙ্গিক, সাক্ষ্য আইনের 10 ধারা। আমরা এখন চলে যাব সাক্ষ্য আইনের 11 ধারা। এই পড়তে গেলে আন্না আন্না করো কি জন্য ভাই? পরীক্ষা আছে না? পরীক্ষা দেখবেন ঘেসাং করে চলে আইছে, ঠিক আছে কিনা? তখন আর সময় থাকবে না। পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সম্মানী দেননি কেডা কেডা? এখনো বেতন অনেক জায়গায় হয়নি নাকি? দিয়ে দেবেন সবাই ভাই, সবাই দেখেন মেসেজ দেয়া আছে এবং গ্রুপে যে ই করা আছে সবাই পাঠাই দেবেন। হ্যাঁ সবাই ইনশাল্লাহ দিয়ে দেবো, ঠিক আছে না? সাক্ষ্য আইনের 11 ধারাটা আমরা মুখস্থ করব। এবছর কিন্তু 11 ধারা পরীক্ষা আসার সম্ভাবনা আছে। 11 ধারায় বেসিক্যালি আপনাকে বলতেছে যে আপনার আসামির অজুহাত, হ্যাঁ এলিবাই, এলিবাই বা আসামির অজুহাত বলতে কি বোঝায়? সাক্ষ্য আইনে আসামির অজুহাত কাকে বলে, বা আসামির অজুহাত কখন আদালতে প্রাসঙ্গিক, এইরকম টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। সুতরাং আমরা যে বিষয়টা এখন জানবো সেটা হচ্ছে আসামির অজুহাত কি। আসামির অজুহাত সাক্ষ্য আইনের 11 ধারায় বলতেছে এবং কার্যবিধি আইনের 340 ধারায় আপনাকে বলতেছে বলতেছে যে ঘটনার বর্ণিত দিন, তারিখ ও সময়ে, এমসিকিউ কি, ঘটনার বর্ণিত দিন, তারিখ ও সময়ে, ঘটনার বর্ণিত দিন, তারিখ ও সময়ে আসামি অন্যত্র অবস্থান করেছিল, অর্থাৎ ঘটনার সাথে আসামির কোনো সম্পৃক্ততা নয় মর্মে আদালতে যে যুক্তি তর্ক উপস্থাপন করেন তাকেই আসামির অজুহাত বলা হয়। ঠিক আছে কিনা? যেমন করিমকে একটি হত্যা মামলার আসামি করা হলো, কিন্তু করিম বিজ্ঞ আদালতে উপস্থাপন করলো যে ঘটনার দিন সে আমেরিকাতে অবস্থান করতেছিল, এই বাংলাদেশ বিমানের টিকিট, এই তার পাসপোর্টের সিল, অর্থাৎ ঘটনার দিন সে ছিল না অথবা ঘটনার সাথে তার কোনো সম্পৃক্ততা নাই। এই যে যে এই যে যে আপনার যুক্তিটা আদালতে আসামি দিল, এটাই হচ্ছে আসামির অজুহাত বা এলিবাই হিসেবে গণ্য। তাহলে রিটেনে প্রশ্ন আসতে পারে আসামির অজুহাত সাক্ষ্য আইনের কয় ধারা?
11 ধারা। সাক্ষ্য আসামির অজুহাতকে অন্য ভাষায় কি বলে? এলিবাই বলে। আর আসামির অজুহাত প্রমাণের দায়ভার সাক্ষ্য আইনের কয় ধারা? দায়ভার হচ্ছে সাক্ষ্য আইনের 103 ধারা। অর্থাৎ যে যেটা দাবি করবে ওইটা ওই 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 ওকেই বেসিক্যালি আপনাকে প্রমাণ করতে হবে। আচ্ছা, কথা কইেন না। তো আসামির অজুহাত এই ধরনের প্রশ্ন যখন পরীক্ষা আসবে, তখন অবশ্যই আমরা কিন্তু একটা উদাহরণের মাধ্যমে অ্যান্সার করবো। কিসের মাধ্যমে অ্যান্সার করবো ভাই? অবশ্যই আমরা একটা উদাহরণের মাধ্যমে অ্যান্সার করব। প্রশ্ন হবে কিভাবে? প্রশ্ন হবে হচ্ছে এলিবাই কি, আসামির এলিবাই বা আসামির অজুহাত কখন আদালতে প্রাসঙ্গিক, অথবা অজুহাত কখন প্রাসঙ্গিক হিসেবে গণ্য হয়, বা আসামির অজুহাত কোন কোন ক্ষেত্রে প্রাসঙ্গিক, ব্যাখ্যা করো। এখন এই দুটো পয়েন্ট আমাদেরকে মুখস্থ করতে হবে। সাক্ষ্য আইনের 11 ধারা মূল বইটা বাড়ি করে দেখেন। 11 ধারায় দুটো পয়েন্ট বলতেছে। বলতেছে যদি সেইগুলি কোনো বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয়ের সাথে অসঙ্গতিপূর্ণ হয়, তখন সেটা হচ্ছে আদালতের প্রাসঙ্গিক। সেইগুলি মিন্স আসামির অজুহাত যদি বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয়ের সাথে অসঙ্গতিপূর্ণ হয়, তখন সেটা আদালতের প্রাসঙ্গিক হিসেবে গণ্য হবে। ঠিক আছে কিনা? কিরকম? মনে করেন রহিমকে চট্টগ্রামে একটি হত্যা মামলার আসামি করা হলো, ঠিক আছে কিনা? কিন্তু দেখা গেল যে যে সময় হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে ওই সময় রহিম ঢাকাতে অবস্থান করতেছে। তাহলে ওই সময়ে চট্টগ্রাম থেকে খুন করে ঢাকায় ফিরে আসা রহিমের পক্ষে, হ্যাঁ, আপনার এই এটা হচ্ছে আপনার এটা সম্পূর্ণ অসঙ্গতির একটা বিষয়। এটা হচ্ছে আপনার সম্পূর্ণ অসঙ্গতি, ঠিক আছে কিনা? আর আরেকটা বলতেছে আসামির অজুহাত যদি বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয়ের সাথে মিশে তাদের অস্তিত্ব বা অস্তিত্বহীনতাকে অধিকভাবে সম্ভব বা অসম্ভব করে তোলে, তখন সেটা আদালতে প্রাসঙ্গিক হিসেবে গণ্য হবে। কিরকম একটা উদাহরণ দিলে বুঝবেন? মনে করেন একটা জেলখানায় একজন আসামি আছে, 4 জন আসামি আছে। এই জেলখানার একজন কয়েদি মনে করেন যে খুন হলো। দেখা গেল 2 জনের হাতে শিকল পরানো, একজন হচ্ছে প্যারালাইজড রোগী শুয়ে আছে, আর একজন মনে করেন হ্যান্ডকাপ পরানো নাই, সে সুস্থ সবল রোগী। তাহলেই দেখা গেল যে যে প্যারালাইজড সে হচ্ছে আপনার এই তারে খুন করতে পারবে না, সে ঘুমাই আছে। আর যার যার হাতে হ্যান্ডকাপ লাগানো সে তো খুন করতে পারবেই না। তাহলে যার হাতে হ্যান্ডকাপ লাগানো নাই, তাহলে সেই প্রহরীকে খুন করছে, এই বিষয়টা আদালতে প্রাসঙ্গিক হিসেবেই বেসিক্যালি গণ্য হবে। অর্থাৎ এখানে দুইটা বিষয় এমসিকিউ হতে পারে, যে আসামির অজুহাত কয়টি বিষয় আদালতে প্রাসঙ্গিক। জোরে বলেন, আসামির অজুহাত কয়টি বিষয় আদালতে প্রাসঙ্গিক? 2টি বিষয়। একটা হচ্ছে আসামির অজুহাত যদি বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয়ের সাথে অসঙ্গতিপূর্ণ হয়, সেটা আদালতে প্রাসঙ্গিক। যেমন হত্যা হয়েছে ঢাকায়, আসামি রয়েছে কুয়েতে, ঠিক আছে কিনা? এই এই হত্যা মামলার আসামি বানাইছে মনে করেন যে এই মানে কুয়েতে ওই ওই ব্যক্তিরে। তাহলে এটা সম্পূর্ণ একটা অসঙ্গতিপূর্ণ বিষয়। অর্থাৎ যেটা কোনোভাবেই সম্ভব না, এটা এটা ভুল, এটা অন্যায় করছে, তাহলে এটা আদালতে প্রাসঙ্গিক। আর 2 নম্বরে বলতেছে আসামির অজুহাত যদি বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয়ের সাথে মিশে তাদের অস্তিত্ব বা অস্তিত্বহীনতাকে অধিকভাবে সম্ভব অসম্ভব করে তোলে, তখন সেটা আদালতে প্রাসঙ্গিক হিসেবে গণ্য হবে। ওই যে একটা উদাহরণ দিলাম, উদাহরণ এই কালকে সূচিতে দিবানি, এই সূচি দেখে দেখে আপনারা এটা পড়বেন। তাহলে প্রিয় বন্ধুরা, আমরা এই যে যেমন সাকিব আল হাসানের কথা কয়ে লাভ নাই। সাকিব আল হাসানের বাড়ি কিন্তু শ্রীপুর, জানেননি? সাকিব আল হাসানের বাড়ি শ্রীপুর, জানেন আপনারা? সেই থানায় আমি আছি, চিন্তা করছেন? শ্রীপুরের সবদালপুরের নৌহাটা বাড়ি, নৌহাটা, সবদালপুর, সবদালপুর ইউনিয়নের নৌহাটায় বাড়ি, বুঝছেন নি? শ্রীপুর থানার সবদালপুর ইউনিয়নের নৌহাটায় বাড়ি। আজকে আর পড়ায় না, ভালো লাগতেছে না তাই। পেয়ারবি পড়বেন না? পেয়ারবি এরকম করেন কি আপনারা? বুঝলাম না। আচ্ছা বন্ধুরা, তাহলে আমরা 1 থেকে মোটামুটি 11 ধারা পর্যন্ত সাক্ষ্য আইন পড়লাম। ইনশাল্লাহ আগামীকাল 12 ধারা থেকে সামনের দিকে আমরা যাবানি, ঠিক আছে? অল্প পড়াবো, বেশি পড়াবো না, ভাল লাগবে। পেয়ারবি তাহলে আজকে থাক, পড়াচ্ছি না যদি সবাই বলতেছে। কালকে আমরা পেয়ারবি পড়বানি, হ্যাঁ। আর নতুন বাড়ির কাজ দিয়ে দিবানি না, পেয়ারবি পড়ি, পেয়ারবি পড়ি, পেয়ারবি ক্লাস হবে হবে। পেয়ারবি 2-3 দিন পেয়ারবি পড়ি, ক্লাস থেকে বেরোয়েন না। দেখছেন ভাই? না 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 না, রাত 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 কি বেশি হয়ে গেছে? কয়টা বাজে? ও, 10:30 বেজে গেছে। তাহলে তো কেমনে হইলো? আচ্ছা ঠিক আছে, কালকে পেয়ারবি 32 থেকে সামনের দিকে